আচ্ছা, সো আমাদের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক এই টপিকটার চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি হোমওয়ার্ক ছিল, তো এখন আমরা হোমওয়ার্কের সলিউশনটা করে ফেলি। একদম ইজি ইজি কোয়েশ্চেন, কোনোটাতেই প্রবলেম হওয়া উচিত না। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1 এ কি জিজ্ঞাসা করতেছে? স্টেট ওহমস ল। ঠিক আছে, দেখাবো নি কোয়েশ্চেন নাম্বার 4। সো এখন ওহমস ল কি বলে? ওহমস ল স্টেটস দ্যাট দ্য current flowing through a conductor is directly proportional to the potential difference across its ends, provided temperature and other physical factors remain constant. যে এখানের জন্য তারা কি দিছে? এখানের জন্য directly দিছে the current between 2 points is directly proportional to the voltage across them. More accurate one or more accurate answer would be something like this, যে current flowing through a conductor, যে ওহমস লটা কি? ওহমস ল, current flowing through a conductor is directly proportional to conductor is directly proportional to the potential difference across its ends, provided temperature remains constant. Temperature remains constant. আচ্ছা, সো তাহলে বেসিক্যালি এই যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট, এটা যেন আমরা করতে পারি। তো পরে কোশ্চেনে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে, a loudspeaker in a circuit allows a current of 0.05, so we know the value of I, to pass through it when the PD across it is 6 volts. So তাহলে ভোল্টেজ আমরা জানি 6। সো এখন বলতেছে what is the resistance of the loudspeaker? তো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো এখন ভোল্টেজ হলো 6, কারেন্ট হলো 0.05। তো তাহলে এটা করলে পরে কত আসবে? 600 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 120, এরকম কিছু নাকি? ইয়েস, 120 ওহম। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? ওহমিক এন্ড নন ওহমিক কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স কি? সো তাহলে ওহমিক কন্ডাক্টর কি করবে? যে নাকি ওহমস ল ওবে করবে। ওহমস ল কি বলে? একটু আগে আমরা লিখে আসছি ওহমস ল, যে কারেন্টটা ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। আর নন ওহমিক কন্ডাক্টর কারা? যারা নাকি ওহমস ল ওবে করে না। মানে কি? তাদের জন্য কারেন্ট এন্ড ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে না। ওকে, সো তাহলে এরকম হলো আমাদের ব্যাপারটা। এখন অ্যানসারে তারা কি বলছে এটা দেখে নেই ফার্স্টে। an ohmic conductor has a constant resistance. ওকে, এখানের মধ্যে মার্ক কত হবে? এখানে তো মার্কস দেওয়া নাই। এখানের মধ্যে যে অ্যানসারটা দেওয়া আছে, দিস অ্যানসার ইজ ওয়ার্থ 3 মার্কস, এমন টাইপের। তো এখন এখানের মধ্যে কি বলতেছে? an ohmic conductor has a constant resistance over a wide range of voltages. তো তার মানে বলতে গেলে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। তো রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকলে কারেন্ট আর ভোল্টেজ হলো ডিরেক্টলি প্রপোর্শনাল বেসিক্যালি। তো অ্যাজিউমিং দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, এই যে ওহমস ল যেটা, ওহমিক কন্ডাক্টর কি করবে? ওহমস ল ওবে করবে। মানে কি? কারেন্টটা ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার কনস্ট্যান্ট হবে। আর নন ওহমিক কন্ডাক্টর কোনগুলা? নন ওহমিক কন্ডাক্টরস হ্যাভ চেঞ্জিং রেজিস্ট্যান্স উইথ ভোল্টেজ অ্যাপ্লাইড। তো তার মানে নন ওহমিক কন্ডাক্টরের কারেন্টের সাথে ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল না। বেসিক্যালি নন ওহমিক কন্ডাক্টরস আর দোজ হু ডাজ নট ওবে ওহমস ল। ঠিক আছে, এখন কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চেনটা একদম ইজি একটা কোয়েশ্চেন। দেখো রিদম কি বলছে? গ্রাফস অফ কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ আর ইউজুয়ালি ড্রন উইথ ভোল্টেজ অন দ্য এক্স অ্যাক্সিস। কেন? বিকজ আমাদের গ্রাফ ড্র করার লজিকটা কি? আমরা ওয়াই অ্যাক্সিসে কোন ভেরিয়েবল প্লট করি, এক্স অ্যাক্সিসে কোন ভেরিয়েবল প্লট করি? এক্স অ্যাক্সিসে প্লট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্লট করা হয় এন্ড ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্লট করা হয়। আচ্ছা, সো তাহলে এখন ওয়াই অ্যাক্সিসে হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স অ্যাক্সিসে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তো এখন বলতেছে এখানে তো আমরা বেসিক্যালি কি করি, আমরা এক্সপেরিমেন্টের সময় কি কাজটা করি, আমরা নিজেরা ভোল্টেজটাকে অল্টার করি, যে উই ইদার ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ভোল্টেজ, দেন ভোল্টেজটাকে চেঞ্জ করলে কারেন্টটা কিভাবে চেঞ্জ হয় ওই রিডিংটা আমরা নেই। ওকে, সো তাহলে তখন আমরা ভোল্টেজটাকে তো এক্স অ্যাক্সিসে ড্র করবই, তো এটা তো নরমাল লজিক। কিন্তু একটা সমস্যা হয়, সমস্যা না, এটা জাস্ট আমাদের একটু ইনকনভিনিয়েন্ট একটা ব্যাপার। কি ইনকনভিনিয়েন্ট ব্যাপার? সরি, ইনকনভিনিয়েন্ট ব্যাপারটা কি, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট আর এক্স অ্যাক্সিসে ভোল্টেজ থাকলে পরে গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, লাস্ট ক্লাসে জিজ্ঞাসা করছিলাম, এটা মারিয়া অ্যানসার করছিল মোস্ট প্রবাবলি, যে গ্রেডিয়েন্টটা ইকুয়াল টু কি হবে, the gradient will be equal to 1 by resistance. সো তাহলে পরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করার জন্য what we need to do, resistance is equal to 1 by gradient. ওকে, যে গ্রেডিয়েন্ট বের করলেই হবে না, 1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট করলে তখন আমরা রেজিস্ট্যান্সটা পাবো। কিন্তু এই যে এখানের মধ্যে এর জন্য বলতেছে যে দিস ইজ জাস্ট দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করলে ভোল্টেজটা এক্স অ্যাক্সিসে ড্র করা উচিত। এখন বলতেছে কনসিডারিং দ্য ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, এখন বলতেছে why it might be more useful to plot this data with PD on the y axis, যে ভোল্টেজটা y axis এ থাকলে কি লাভ হবে, ভোল্টেজটা y axis এ থাকলে পরে যেই লাভটা হবে যে ভোল্টেজ বাই কারেন্ট, সো একটা স্ট্রেট লাইন গ্রাফ যদি আসে, সো তাহলে আমরা কি পাবো, the gradient will be equal to resistance. সিম্পলি গ্রেডিয়েন্ট বের করলে কি পেয়ে যাব, ডিরেক্টলি আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব, তখন আর 1 বাই গ্রেডিয়েন্টের কাহিনী করা লাগবে না। বুঝতে পারছো রিদম? তো আচ্ছা, কি জানি বলছিল, আমরা তাহলে আইভি গ্রাফ কেন আঁকি? কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ তো আমাদের লজিক্যালি এটা আঁকা উচিত। কেন? ভোল্টেজ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যাক্সিসে প্লট করতে হয়, তো এর জন্য ওইটাই আমরা করি। কিন্তু বলছে যদি রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনের কথা চিন্তা করি, তো তাহলে পরে ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ আঁকলে আমাদের জন্য ভালো হয়। কেন? বিকজ গ্রেডিয়েন্ট বের করলে ডিরেক্টলি আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাই, এর জন্য। বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলছে যে if the resistor is ohmic then gradient of the straight line would give the same answer as the resistance value. সো তাহলে ডিরেক্টলি গ্রেডিয়েন্টের থেকে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব, আলাদা করে 1 বাই রেজিস্ট্যান্স করা লাগবে না। দেন ফাইনালি কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পোনেন্ট এ এন্ড কম্পোনেন্ট বি। আচ্ছা, কম্পোনেন্ট এ হলো নীল কালারের প্লটটা, এটা এই যে কম্পোনেন্ট এ হলো এইটা, আর কম্পোনেন্ট বি হলো এইটা। আচ্ছা, তো এখন কোন গ্রাফের গ্রেডিয়েন্টটা স্টিপার? সাইমা, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট স্টিপনেস বেশি? এর স্টিপনেস বেশি? আচ্ছা, হ্যাঁ, বি, বি এর স্টিপনেস বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো তাহলে এটা কি গ্রাফ রিক্তি? এটা কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ না? সো হ্যাঁ ভাইয়া, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, এই যে এখানে লিখে রাখছি অলরেডি, কারেন্ট 1 by r। 1 বাই আর, ভেরি গুড। সো তাহলে বি এর গ্রেডিয়েন্ট বেশি, তো তাহলে বি এর রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে নাকি কম হবে? কম হবে, ভেরি গুড। সো তাহলে যার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি তার রেজিস্ট্যান্সের ভ্যালু কম, তো তাহলে কম্পোনেন্ট বি হ্যাজ আ লোয়ার রেজিস্ট্যান্স, কম্পোনেন্ট এ হ্যাজ আ হায়ার রেজিস্ট্যান্স। শুধু এতটুকু বললেই হবে না, সিন্স উই আর প্রোভাইডেড উইথ নিউমেরিক্যাল ভ্যালুজ অ্যাজ ওয়েল, যে যদি আমাদেরকে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর কোনো ভ্যালু দেওয়া না থাকতো, জাস্ট গ্রাফের শেপ দেখে বুঝে যাওয়া যেত কি বি এর রেজিস্ট্যান্স কম, এর রেজিস্ট্যান্স বেশি, এতটুকু বললেই হইতো। কিন্তু আমাদেরকে তো তারা আরো এক্সট্রা ইনফরমেশন দিছে, যে গ্রাফের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলা দিছে। তো তার মানে আমাদেরকে কি করতে হবে, গ্রেডিয়েন্ট বের করতে হবে, দেন 1 বাই গ্রেডিয়েন্ট করে রেজিস্ট্যান্স বের করতে হবে, দেন বলবো যে কম্পোনেন্ট বি এর রেজিস্ট্যান্স এত, কম্পোনেন্ট এ এর রেজিস্ট্যান্স এত। বুঝতে পারছো? তো
সো তাহলে what we need to do over here, আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করে ফেলি। ওয়াও, হয়ে গেলাম। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা যদি ক্যালকুলেশনটা করি, what can be done, এখানের মধ্যে 10 এর জন্য কত কত আসে না রিডিং, আচ্ছা। সো তাহলে ফার্স্টে কম্পোনেন্ট এর জন্য যদি গ্রেডিয়েন্ট বের করি, কম্পোনেন্ট এ y2 minus y1 divided by x2 minus x1, so তাহলে this give us 0.02 গ্রেডিয়েন্টের ভ্যালু। সো তাহলে 1 বাই গ্রেডিয়েন্ট স্পেসিফিক্যালি বের করিনি, জাস্ট লিখে দিছি কার গ্রেডিয়েন্ট বেশি কারটা কম। না, অতটুকু লিখলে হবে না। এরপরে তাহলে এখানে 1 বাই 0.02 করলে পরে কত আসে, মানে উপরে এখানে 150 আসবে না নাকি? এক্সপ্লেইন করতে বলছি, ক্যালকুলেট করতে। এক্সপ্লেইন করতে বলছে, ক্যালকুলেট করতে বলে নাই, কিন্তু তোমাকে তো বললাম যে কেন ক্যালকুলেশনটা লাগবে, বিকজ তোমাকে নিউমেরিক্যাল ভ্যালু সহ দিয়ে দিছে, এটা শুধু একটা স্কেচ করে দেয় নাই তারা। তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্লট করে করে পর্যন্ত দেখাইছে যে এখানে এই ভ্যালুর জন্য এই ভ্যালু হয়েছে, যে এত ভোল্টেজের জন্য এত কারেন্ট, এত ভোল্টেজের জন্য এত কারেন্ট, এরকম। আচ্ছা, তো তাহলে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় হবে 0.5, তো তাহলে এই জায়গাটা হলো 0.45। তো তাহলে বি এর জন্য আমরা gradient বের করি 0.45 minus 0 divided by 10 minus 0, so this is 0.045। তো তাহলে resistance of B, এটা কি ছিল, resistance of component A, তো তাহলে resistance of component B is equal to 1 by 0.045। তো তাহলে 1 divided by 0.045 করলে পরে কত আসবে, 22.2। তো তাহলে পরে এই দুইটা আসলো আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু, যে কম্পোনেন্ট বি এর রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 22.2 ওহম, কম্পোনেন্ট এর রেজিস্ট্যান্স হলো 50 ওহম। ঠিক আছে, এই যে কম্পোনেন্ট এ হ্যাজ আ হায়ার রেজিস্ট্যান্স, কত ভ্যালুটা বলতে হবে, whilst রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্ট বি ইজ লেস, কত ওই ভ্যালুটা বলতে হবে। কারো কি এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো নিয়ে কোনো কনফিউশন আছে আর? ওকে, সো তাহলে চেক পয়েন্ট কোশ্চেন গুলো নিয়ে এগুলা কোনো কনফিউশন যদি না থাকে, নাও উই উইল স্টার্ট আ নিউ টপিক, রেজিস্টিভিটি। আচ্ছা, এখন এই রেজিস্টিভিটি ব্যাপারটা বুঝার আগে আমাদের ফার্স্টে ও লেভেলের হালকা একটা রিক্যাপ করব, যে আমরা রেজিস্ট্যান্সের ব্যাপারটা কেমন পড়ছিলাম। এই অ্যানসার গুলা কে দিবা, এই অ্যানসার গুলা ফার্স্টে লাবিবা বলো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যদি এরকম কম্পেয়ার করি, একটা লং ওয়্যার আর একটা শর্ট ওয়্যার, ঠিক আছে, একটা লং ওয়্যার আর একটা শর্ট ওয়্যার। এখন কোন ওয়্যারটার রেজিস্ট্যান্স বেশি, কোন ওয়্যারের রেজিস্ট্যান্স কম? লং ওয়্যারের বেশি। সফটওয়্যার, লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, সফটওয়্যারের রেজিস্ট্যান্স কম। হ্যাঁ। সো তাহলে লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি আর শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম। রিজনিংটা কি ছিল মনে আছে লাবিবা? কলিশন বেশি। হ্যাঁ, ওই ফ্লো করার সময়।
রেজিস্টিভিটি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে না নোয়াজিস। চিকন, মোটা, লম্বা, ছোট এগুলোর উপরে রেজিস্টিভিটি ডিপেন্ড করে না, রেজিস্ট্যান্স এগুলোর উপরে ডিপেন্ড করে। এগুলাই বলার জন্য এখন ফার্স্ট এটা রিক্যাপ করতেছি আমরা। ওকে, সো তাহলে রিজনিংটা কি, যে একটা লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি আর একটা শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম। এখানে আমরা যদি এক্সপ্লেনেশন দিতে চাই, হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দিস, যে তোমার একটা লং ওয়্যারের ভিতর দিয়ে যখন নাকি কোন একটা চার্জড পার্টিকেল মুভ করবে, হ্যাঁ, একটা লং ওয়্যারের ভিতর দিয়ে একটা চার্জ পার্টিকেল মুভ করতেছে, হোয়াট উইল হ্যাপেন, একটা লং ওয়্যারের ভিতর দিয়ে সে তার একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত যাইতে তার কি করা লাগবে, একটা লম্বা ডিসটেন্স কভার করতে হবে। এখন when it will try to cover this long distance, তখন কি হবে, it will have to encounter a greater number of collisions, এসএস যেটা বলছে যে the electrons will have to encounter a greater number of collisions than it would in the short wire, যে short wire নাম্বার অফ কলিশন এনকাউন্টার করবে কম আর লং ওয়্যারে নাম্বার অফ কলিশন এনকাউন্টার করবে বেশি। সো তাহলে ফর দ্যাট রিজন কি হবে, লং ওয়্যারে বেশি কলিশন এনকাউন্টার করা মানে ওখানে সে কি করতেছে, রেজিস্ট্যান্সটা বেশি ফিল করবে। ওকে, আর শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্সটা কম ফিল করবে। এখানের মধ্যে রিজনিংটা কি, in a longer wire the electrons will encounter a greater number of collisions when going from one end of the wire to the other. সো তাহলে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাইতে সময় বেশি কলিশন এনকাউন্টার করবে, তো যত বেশি কলিশন এনকাউন্টার করবে তত বেশি কি রেজিস্ট্যান্স ফিল করবে বেসিক্যালি। তো তাহলে দিস ইজ দ্য রিজন ওয়াই লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি হয় আর শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম হয়। ওকে, আচ্ছা, সো তাহলে এইটা একটা ব্যাপার আমরা দেখে নিলাম। তো তাহলে হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দিস, রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, তাই না রিক্তি? তাহলে রেজিস্ট্যান্স লেন্থ বাড়লে যদি রেজিস্ট্যান্স বাড়ে, সো তাহলে এমন বলা যায় না রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা গেল। নাও লেটস লুক এট অ্যানাদার থিং। এইখানে দেখছো আমি কিন্তু কেয়ারফুলি তাদের থিকনেসটাকে সেম রাখছি, যে সেম থিকনেসের দুইটা ওয়্যার, একজনের লেন্থ বড় আরেকজনের লেন্থ ছোট। এখন কার রেজিস্ট্যান্স বেশি ছিল কার রেজিস্ট্যান্স কম ছিল এটা কম্পেয়ার করছি। এখন আই উইল কিপ দ্য লেন্থ সেম, এখন ক্রস সেকশনাল এরিয়াটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট বানাবো। ওকে, সো তাহলে ফার্স্টে এটার জন্য তো আমরা অলরেডি কাজ করে ফেললাম। নাও ফর অ্যানাদার ওয়ান, সেম লেন্থের দুইটা ওয়্যার, একটার থিকনেস বেশি একটার থিকনেস কম, মানে ক্রস সেকশনাল এরিয়া বেসিক্যালি থিক ওয়্যার থিন ওয়্যার। এখন এইটার অ্যান্সার কে দিবা, এইটার অ্যান্সার দিবা জেরিন। জেরিন বলো তো, থিক ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি নাকি থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি? থিন ওয়্যারে বেশি। থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, কেন? রিজনিং বলতে পারবা? না, রিজনিংটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে ফার্স্টে লিখে ফেলি যে থিক ওয়্যারের হলো লোয়ার রেজিস্ট্যান্স
আর থিন ওয়্যারের হলো হায়ার রেজিস্ট্যান্স। রিজনিংটা কি কারো মনে আছে? এই তো এক্সিলেন্ট সাইমা। মোর গ্যাপস টু পাস এটা আছে, কিন্তু মেইন ব্যাপারটা হলো যে তার কাছে একটা অল্টারনেটিভ অপশন থাকে, ঠিক আছে? যে মনে করো হাউ ক্যান উই এক্সপ্লেন দিস ওয়ান, যে সাপোজ তোমার কাছে এরকম, তোমার বাসা তো মনে করো কোথায়, তোমার বাসা তো কাকরাইলের ওইদিকে। আচ্ছা, মনে করো যে আমার বাসার কথা যদি বলি, হ্যাঁ, আমার বাসা এখন এই দিক দিয়ে আসতে সময় আমার খিলগাঁও রেলগেট হয়ে আসতে হবে। ওকে, খিলগাঁও রেলগেটের এই দিক দিয়ে হয়ে আসতে হবে। তো এখন আমি কাকরাইল থেকে রিক্সা নিব। দেয়ার আর নাম্বার অফ রুটস দ্যাট আই ক্যান ফলো টু রিচ মাই ডেস্টিনেশন। ওকে, সো তাহলে আমার এখানের মধ্যে যদি মোর দেন ওয়ান অপশন থাকে, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমি যখন যেই দিক দিয়ে আমার কনভিনিয়েন্ট হবে, যে যেই দিক কারেন্ট কোন পাথ অলওয়েজ ফলো করতে চায় সাইমা, অলওয়েজ লো রেজিস্ট্যান্স পাথ ফলো করতে চায় না, যে যেই দিক দিয়ে সে যত কম রেজিস্ট্যান্স ফিল করবে ওই দিক দিয়ে সে তত বেশি করে পাস করতে চাবে, তাই না? সো তাহলে কারেন্ট অলওয়েজ কি চুজ করবে, ইট উইল অলওয়েজ ট্রাই টু চুজ দ্য লো রেজিস্ট্যান্স পাথ। আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, ঠিক যদি ওয়্যারটা হয় তো তাহলে দেয়ার উইল বি অল্টারনেটিভ পাথস ফর দ্য কারেন্ট টু ফ্লো। সো তাহলে অল্টারনেটিভ পাথ যদি ওখানের মধ্যে প্রেজেন্ট থাকে, এটা আমরা প্যারালাল সার্কিটের ওখানের মধ্যেও দেখবো যে প্যারালাল সার্কিট অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়। যে দুইটা রেজিস্টর আছে তাদেরকে সিরিজে অ্যাড করলে তাদের রেজিস্ট্যান্স বেড়ে যায়, প্যারালালে অ্যাড করলে কিন্তু তাদের রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, কমে যাবে। সো তাহলে হোয়াট ইজ দ্য রিজন, বিকজ তারা কি করতেছে, দে আর providing the current with an option, যে তারা কি করতেছে, they are allowing the current to choose, যে সে এই পাথ দিয়ে ফ্লো করবে নাকি ওই পাথ দিয়ে ফ্লো করবে। তো তখন কারেন্টটা কি হয়, ওরকম কনভিনিয়েন্ট ওয়েতে সে ডিভাইড হয়ে যায়, তাহলে যেন তার কি করতে হয়, কম ওভারঅল রেজিস্ট্যান্স ফিল করতে হয়। বুঝতে পারছো সাইমা? তো তাহলে এখানে যদি আমরা রিজনিংটা লিখি, তো তাহলে এখানে আমাদের রিজনিংটা হবে বেসিক্যালি এমন, যে না থিন ওয়্যার, যে থিন ওয়্যারটা কি, এখানে জাস্ট তোমার, তুমি জানো যে তোমার এদিক দিয়ে রেজিস্ট্যান্স বেশি ফিল করতে হবে, বাট স্টিল তোমার আর কোনো অপশন নাই, তোমার এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। সো তাহলে কি, তুমি তখন বেশি বেশি কলিশন এনকাউন্টার করলে তোমার রেজিস্ট্যান্স বেশি ফিল করবা। কিন্তু তুমি থিক ওয়্যার দিয়ে যদি যাও তো তখন কি, দেয়ার উইল বি আ মাল্টিপল অপশন ফর ইউ টু ফ্লো। সো তাহলে তুমি যদি দেখো যে এই পাথ দিয়ে রেজিস্ট্যান্স বেশি, তখন তুমি এটাকে অ্যাভয়েড করে লো রেজিস্ট্যান্স একটা পাথ চুজ করে ওই দিক দিয়ে যাইতে পারবা। তো তাহলে ইন আ থিন ওয়্যার there are no alternative paths for the current to flow, so it has to encounter a greater number of collisions তো তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে, বেশি হবে। না, থিক ওয়্যারে বেশি কোলাইড করবে না। তো থিক ওয়্যারে তো কলিশনের রিজিয়নটা যদি এরকম দেখো যে এক রাস্তায় এরকম গ্যাঞ্জাম হইতেছে, যে বেশি কলিশন হওয়ার রিস্ক আছে, তো তখন তুমি লো রেজিস্ট্যান্স আর একটা কোনো পাথ চুজ করে, যে তোমার কাছে তো অপশন আছে থিক ওয়্যারের ভিতর দিয়ে গেলে, তখন তুমি ওই পাথ দিয়ে চলে যাবা। বুঝতে পারছো ফাহিম? তো তাহলে থিন ওয়্যারে নাম্বার অফ কলিশন কি হবে, বেশি এনকাউন্টার করবে। সো ইট হ্যাজ টু এনকাউন্টার a greater number of collisions which will lead to higher resistance. তো তাহলে থিন ওয়্যারে অল্টারনেটিভ পাথ থাকে না, তো তাহলে এর জন্য থিন ওয়্যারের রেজিস্ট্যান্সটা কি হয়, বেশি হয়। এখন ওয়্যারের এই থিকনেস
ব্যাপারটা কার উপরে ডিপেন্ডেন্ট? আসলে ওয়্যারের থিকনেসের এই ব্যাপারটা ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, তাই না? থিকনেসটা হলো ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, আর দেখলাম যে থিকনেস যত বেশি রেজিস্ট্যান্স তত কম, থিকনেস যত কম রেজিস্ট্যান্স তত বেশি, ওরকম। তো তাহলে পরে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, এরকম বলা যায় না রিক্তি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, দ্যাটস ভেরি গুড। এখন আসবে সবচেয়ে মজার জিনিস। কি মজার জিনিস? এখন এখানে একটা ব্রেক দেই। ওকে, আচ্ছা। সো এখন আমি মনে করো নাবিলকে দুইটা ওয়্যার দিলাম, এটা হলো ওয়্যার 1, এটা হলো ওয়্যার 2। দোনোটা ওয়্যারের লেন্থ সেম, দোনোটা ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া সেম, কিন্তু একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কম। এইটার এক্সপ্লেনেশন কিভাবে দেওয়া যায়? আমরা তো রেজিস্ট্যান্স লেন্থের সাথে ডিপেন্ড করে, ওই ব্যাপারটা বুঝলাম। ক্রস সেকশনাল এরিয়ার উপরে ডিপেন্ড করে, ওই ব্যাপারটা বুঝলাম। তো এখন তো আমরা লেন্থও সেম রাখলাম, ক্রস সেকশনাল এরিয়াও সেম রাখলাম। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে তাদের এখন আবার রেজিস্ট্যান্স ডিফারেন্ট হওয়ার রিজনটা কি? ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এক্সিলেন্ট, দে আর মেড আপ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। রিদমও চ্যাটে অ্যান্সার লিখছো, ভেরি গুড। সো তাহলে নাবিল যেটা বললো কি জিনিস, যে টাইপ অফ ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো ওইটার উপরে ডিপেন্ড করবে। কপার ইজ দ্য বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। বেস্ট অ্যাকচুয়ালি না, সিলভার হলো তার থেকে ভালো, কিন্তু কপার অনেক চিপ দেখে, ঠিক আছে, কপার অনেক চিপ দেখে এর জন্য কপার আরো ওয়াইডলি ইউজ করা হয় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে। নাম্বার অফ আয়ন সেম, নাম্বার অফ আয়নস এটা আমাদের সেম হতেও পারে নাও হতে পারে, বুঝছো? এটা আমাদের ওই যে যেই মেটাল, ওই মেটালের ক্যাটায়নের সাইজ কি বড় নাকি ছোট ওইসবের উপর আমাদের একটু ডিপেন্ডেন্সি আছে সেম ভলিউমের মধ্যে, বুঝছো সাইমা? যে সেম ভলিউম, তো এখন ওখানের মধ্যে যদি তোমার ওই অ্যাটমিক সাইজটা অনেক বড় হয়, তো তাহলে ক্যাটায়নের সাইজটাও এরকম বড় হবে। তো তখন যে সেম ভলিউমের মধ্যে নাম্বার অফ ক্যাটায়ন অর নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন কম হইতে পারে, বেশি হইতে পারে। বুঝতে পারছো সাইমা? আচ্ছা, তো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম কি জিনিস, যে এখন দুইটা ওয়্যারের লেন্থ ও সেম, ক্রস সেকশনাল এরিয়াও সেম, স্টিল দে হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ অফ রেজিস্ট্যান্স। সো তাহলে হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দিস? রেজিস্ট্যান্স শুধু লেন্থ আর ক্রস সেকশনালের উপর, ক্রস সেকশনাল এরিয়ার উপরে ডিপেন্ড করে না, ইট অলসো ডিপেন্ডস অন another thing which is type of material, and এই ডিপেন্ডেন্সির এই ফ্যাক্টরটাকে আমরা যে টার্মটা বলি, দ্যাট ইজ আওয়ার টপিক অফ ডিসকাশন, রেজিস্টিভিটি। যে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি আলাদা আলাদা হয়। ওকে, তো তাহলে সাইমা কি অ্যানসারটা পাইছো নাকি এখনো এক্সপ্লেন করা লাগবে যে নাম্বার অফ আয়ন সেম নাকি না ওইটা? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। সো তাহলে এই জিনিসটা আমরা বলি কি, কি বলতেছি, যে এখানের মধ্যে হায়ার রেজিস্ট্যান্স আর এখানে ওয়ার 2 এর হলো লোয়ার রেজিস্ট্যান্স। সাপোজ আমরা একটা দিলাম, একটা রেজিস্ট্যান্স বেশি একটা রেজিস্ট্যান্স কম। তো তাহলে even though the length and cross sectional areas
are the same for both wires still their resistance is different because they are made up of different materials. আচ্ছা, এখন এই কোশ্চেনটা একটু ট্রিকি। এই কোশ্চেনটার অ্যান্সার লাবিবা বলো তো। এটা তো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, এটা একটা অ্যান্সার হয়, দ্যাটস ভেরি গুড। এখন আমি যদি বলি যে দোনোটা ওয়্যারই কপার দিয়ে বানানো, হ্যাঁ লাবিবা, দোনোটা ওয়্যারই কপার দিয়ে বানানো, তাইলে পরেও লেন্থ সেম, ক্রস সেকশনাল এরিয়া সেম, তাও একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কম, এটা কিভাবে পসিবল? সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, স্টিল রেজিস্ট্যান্স ডিফারেন্ট কেন হইতে পারে? দুইটা ডিফারেন্ট টেম্পারেচারসে রাখা হয়েছিল। এক্সেলেন্ট, দোনোটার টেম্পারেচার আলাদা, সো তাহলে রেজিস্টিভিটি অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ওইসবে আমরা আসবো একটু পরেরই এক্সপ্লেনেশনে। ওকে, তো তাহলে ফার্স্টে আমরা ব্যাপারটা ঠিক করে নিলাম যে রেজিস্ট্যান্স হলো তোমার ম্যাটেরিয়ালের ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে, যে ক্রস সেকশনাল এরিয়া কেমন, লেন্থ কেমন, এগুলোর উপরে তো ডিপেন্ড করে, প্লাস ম্যাটেরিয়ালের টাইপের উপরে ডিপেন্ড করে। তো এই সবগুলা ব্যাপার নিয়ে আমাদের রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্সের এখানের মধ্যে যে টার্মটা আসবে, এখন আমরা যেটা দেখব, এটা আমরা শুধু এখানে সেট করে রাখলাম এই ব্রেকটার মধ্যে। নাও কি জিনিস, রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। তো তাহলে এই দুইটাকে একসাথে এরকম লেখা যায় না, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ ইনটু 1/area, এরকম লেখা যায় সাইমা? মাল্টিপ্লাই করলে এক সাইডে ডাবল হয়ে গেল না? কি ডাবল হয়ে গেল? ও সরি, প্রপোর্শনাল, সরি, আমি ওই ইকুয়াল টু হিসাবে সবসময় চিন্তা করতাম না প্রপোর্শনাল জিনিসটা। এটা ইকুয়াল টু কেন হবে? ওইটাই বলতেছি। 1s এর উপরে নাও মানে নোয়াজিস, এই যে এখানে আমাদের বেসিক্যালি এরকম, যে এখানে আমরা কাজটা কি করব, r is directly proportional to length, inversely proportional to area। এখানে সেকেন্ড কোথায় আবার? এখানে সেকেন্ড কই পাইলে? এখানে তো হলো লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া। সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখন আমরা কি জানি, এটা কে বলবা, এটা লামিয়া বলো, যে প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের কি করতে হয়? প্রপোর্শনালিটি সাইন সরাই ইকুয়াল টু আনার জন্য হোয়াট উই নিড টু ডু? একটা কনস্ট্যান্ট আনতে হবে। ভেরি গুড। সো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট ইনটু লেন্থ বাই এরিয়া। সো এখন এই যে আমরা যে কনস্ট্যান্টটা নিয়ে আসছি, এটা তো ডেনসিটির সিম্বল, ওই রো, ঠিক আছে, ডেনসিটির এই সিম্বলটা রো, এইটাও আমাদের রেজিস্টিভিটির সিম্বল। এই কনস্ট্যান্টটা কি? দিস কনস্ট্যান্ট ইজ রেজিস্টিভিটি। ওকে, এই কনস্ট্যান্টটা হলো রেজিস্টিভিটি। তো এখন রেজিস্টিভিটি তাহলে কি বলা যায়, যদি আমরা রেজিস্টিভিটিটাকে ডিফাইন করি, we can say that resistivity is the internal property of the material,
ওকে, রেজিস্টিভিটি ইজ দ্য ইন্টারনাল প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল, যার উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। রেজিস্টিভিটি যদি বেশি হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি, রেজিস্টিভিটির ভ্যালু যদি কম হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু তখন কম। ব্যাপারটা বোঝা গেছে কি বললাম সবাই? তো আমরা এই রেজিস্টিভিটি ডেফিনেশনটা যদি লিখে রাখি, it is the internal property of the material it does not depend on the dimensions. ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হলো লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, এই সবকে বলে। ওকে, সো তাহলে ইট ডাজ নট ডিপেন্ড অন ডাইমেনশন। সো তাহলে এটা কার উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস only and only on temperature. ঠিক আছে, সো তাহলে রেজিস্টিভিটি হলো আমাদের একটা ম্যাটেরিয়ালের ইন্টারনাল প্রপার্টি, যেটা কি করে, যেটা ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে না, যে লেন্থ কত, ক্রস সেকশনাল এরিয়া কত, এর কিছুই যায় আসে না। এর শুধু কার উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অনলি এন্ড অনলি আপন দ্য টেম্পারেচার। ওকে, আর মেটালের জন্য বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে না? তো তাহলে হোয়াই ইজ দ্যাট? টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স বাড়ে? বিকজ টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বেড়ে যায়। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বেড়ে যায়, যার জন্য রেজিস্ট্যান্স বাড়ে। ওটা আমরা দেখবো এখন। এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি আছে। এর পরের মিটিং এ আমরা স্টুডেন্ট বুকের থেকে রেজিস্টিভিটি টপিকটা ডিসকাস করব, কি লেখা। অলরাইট, সো তাহলে তোমরা সবাই একটু নেক্সট মিটিং এ জয়েন করে ফেলো এখন। ওকে, সো তাহলে মোরলেস সবাই জয়েন করে ফেলছে, আমরা এখন শুরু করে দেই আবার। তো স্টুডেন্ট বুক থেকে আমাদের আজকের টপিকটা পড়ে নিব, রেজিস্টিভিটি কি জিনিস। ফার্স্ট অফ অল ডিফাইন রেজিস্টিভিটি, এটা ডেফিনেশন আমরা দেখছি, এখানে থেকে দেখবো যে এই যে general property of a material to resist flow of electric current is called resistivity. আর এটার ইউনিটটা কি হবে? ইউনিট আমরা ফর্মুলা দেখলেই বুঝতে পারবো ইউনিটটা কি আসে। ওকে, ওয়াও, হোয়াট হ্যাপেন্ড, স্ক্রিন গেল গিয়ে এখন। হ্যালো ভাই, বইয়ে তোমার চেহারা দেওয়া। দাঁড়াও একটু, 1 মিনিট একটু ওয়েট করো। এসাস, তোমাদের কেমিস্ট্রি কতদূর সিলেবাস শেষ হয়েছে? ইউনিট 2 কতটুকু হইলো? আরে ভাই, আজকে ছোট একটা শেষ করছি। ওটার নাম কি বলে জানি না, ভুলে গেছি। ওয়াও, আজকে একটু করছি, স্ট্যাটিক আজকে কিসের ভুলে ইউনিট টু শেষ হয়ে গেছে? না না, জিজ্ঞাসা করলাম যে কেমিস্ট্রির ইউনিট 2 কত দূর হইলো, এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, ইন্টারমলিকুলার ফোর্সে স্টার্ট করছে। আচ্ছা, আগে কি জানি একটা প্লাস মাইনাস করাইছিল, ওইটা আর কি পারি আর কি, কিন্তু নাম জানি না। এটা রিডাকশন আর অক্সিডেশন। আল্লাহ, এই পড়ালেখা করলে পরে এসাস এ লেভেল পাস করার স্বপ্ন দেখো না। আরে ম্যাথ পারি, ম্যাথ সবই পারি, কোশ্চেন দিলে কোশ্চেন দিব, কিন্তু নাম জানি না আর কি। কোয়েশ্চেন পেপারের ব্যাপারটা এরকম না। তুমি যদি ওরকম ফুল
ব্যাপারটা না বুঝে এরকম পড়তে থাকলে পরেই তো ভুলে যাবা, তখনই মেইন সমস্যা হবে। যে তুষার ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা অনেকের দেখি লাইক ম্যাথসের 6টা ইউনিট একবারে দেয়, এটা মানে কি করা সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, যারা ফার্দার ম্যাথ নেয় ওরা ম্যাক্সিমামে ম্যাথ দিয়ে দেয় একসাথে 6টা। তাহলে কি এ টু তে তাহলে কি মানে তোমার যদি জেনারেল ম্যাথ শেষ না হয় তাহলে কি ফার্দার ম্যাথ নিতে দেয় না? নিতে দিবে না কেন, দিবে, কিন্তু ওরাই ওদের প্রেসারটা ওখানে কমায় রাখে, জেনারেল ম্যাথ অনেক সোজা, তো তো এর জন্য ওরা সাথে সাথে দিয়ে আচ্ছা, দেয়। আমি মোস্ট প্রবাবলি দিব 6টা একসাথে। ভেরি গুড, 6টা দিয়ে দেওয়া ভালো, 6টা দেওয়া কোনো প্যারা না। 6টা দিব আর F1 দিব। F1 ও সোজা আছে, F1 এর ওখানে জাস্ট চ্যাপ্টার 6 ওই জেনারেল ফর্মুলা গুলা বের করা ছাড়া বাকিগুলো এমনিতেই সোজা। F2 তে F3 হলো একটু অন্যরকম, F3 টা একটু মাথা টাথা খাবে, এমনিতে বাকিগুলা কি বলে M2 S2 ওইসব জিনিসের কোনো সমস্যা হবে না। F2 তে আর F3 তেই মানুষজন একটু প্যারা খায়। আচ্ছা, তো এখন এটা আমাদেরকে রিক্তি গাইড করবা যে আমাদের রেজিস্টিভিটির ইউনিট কি হবে ওইটা আমরা বের করব। ওকে, রেজিস্টিভিটির ইউনিট কি হবে ওইটা আমরা বের করব, সো রিক্তি আমাদেরকে বলবা। তো এখন ফার্স্ট অফ অল রেজিস্ট্যান্সের ইউনিট কি রিক্তি? ওম। ওহম। ওকে, এরপরে লেন্থের ইউনিট কি? মিটার। মিটার। আর এরিয়ার ইউনিট? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। সো তাহলে সবই তো তুমি জানো, তো তাহলে এখন যদি আমরা রেজিস্টিভিটিটাকে সাবজেক্ট করি কি আসে? Resistance into cross-sectional area divided by length, which is ohm into meter square divided by meter. So this gives us a unit of ohm meter, তাই না? তো তাহলে রেজিস্টিভিটির ইউনিটটা কি? ওহম মিটার। তোমাদের অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটি, কন্ডাক্টেন্স এইসব জিনিসগুলো নাই, এগুলো একদম ইজি, এগুলো তোমরা পড়বা যখন নাকি তোমরা যদি এসএটি এক্সাম দাও, তো তাহলে ওখানের জন্য পড়বা, আর যখন নাকি পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবা তখনও পড়বা যে কন্ডাক্টিভিটি কি 1/রেজিস্টিভিটি, কন্ডাক্টেন্স কি 1/রেজিস্ট্যান্স, এরকম ব্যাপার, বুঝছো? তো তাহলে এগুলো জিনিস এত বেশি কঠিন কিছু না, কয়টা ব্যাপার জাস্ট আগে থেকে ক্লিয়ার করে রাখলে দেন তোমাদের সামনের দিকে ওইসব বুঝতে হেল্প হবে। ওকে, আচ্ছা, সো তাহলে লেটস সি এখন এখানের মধ্যে কি বলতেছে। Resistance is the result of collisions between charge carriers and atoms in the current path. তো তাহলে এই যে রেজিস্ট্যান্সের যে ডেফিনেশন আমরা ও লেভেলসে থাকতে সময় বলে আসছি যে কি হবে, চার্জড পার্টিকেল যখন নাকি একটা এন্ড থেকে আরেকটা এন্ডে মুভ করতে নিবে তখন দে উইল এনকাউন্টার আ নাম্বার অফ কলিশন। এখন এই কলিশন গুলা নিয়ে রিক্তি যে একটা ভিডিও তুমি দিছো, এগুলো বাইরের মানুষদেরকে দিলে হবে বলো? তুমি যেমনি এক্সপ্লেইন করছো অনেক ভালো লাগছে, এই কারণে ভিডিও করে দিচ্ছি। ও আচ্ছা, তাই ভাল লাগছে এর জন্য করে কয়টা হাহা অ্যাড করে দিছো লাস্টে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি সাপ্লাই দিব সবাইকে মাইক। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? দিস ইফেক্ট উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য ডেনসিটি অফ চার্জ ক্যারিয়ার্স এন্ড দ্য ডেনসিটি অফ দ্য ফিক্সড অ্যাটম। যে ভাইব্রেটিং ল্যাটিসটা থাকবে ওই ভাইব্রেটিং ল্যাটিসে নাম্বার অফ অ্যাটম কি অনেক কাছাকাছি আছে আর অনেক দূরে দূরে থাকে। দেন যেই চার্জ ক্যারিয়ার, বেসিক্যালি আমাদের চার্জ ক্যারিয়ার বলতে আমরা এখন বুঝবোই ইলেকট্রন, আমরা তো কেমিস্ট্রি রিলেটেড এই ইলেকট্রোলাইসিসের ব্যাপারটা নিয়ে ডিল করব না এখানে। সো তাহলে আমাদের এখানের মধ্যে বেসিক্যালি কি হবে, we will only deal with electron, যে electrons will be the charge carriers. ওকে, আমরা দেখব ইলেকট্রন চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করলে, যে একটা কথা বলছিলাম না ট্রান্সপোর্ট ইকুয়েশন,
সো এই ট্রান্সপোর্ট ইকুয়েশনের এই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ আসবে পরে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। তো এখন as well as the strength of the forces between them, সো তাহলে একে হলো ওই ম্যাটেরিয়ালের পার্টিকেল গুলার ডেনসিটি কেমন, দেন চার্জ ক্যারিয়ার হিসেবে কারা যারা পাস করতেছে তাদের ডেনসিটি কেমন, দেন তাদের মধ্যে ফোর্সের ভ্যালু কেমন, এইসব অনেকগুলো ভ্যালুর উপরে কি করবে, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে। সো পিসেস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল উইথ আইডেন্টিক্যাল ডাইমেনশন, এই যে একটু আগে যেই কোশ্চেনটা করা হয়েছিল যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল বাট আইডেন্টিক্যাল ডাইমেনশন, আইডেন্টিক্যাল ডাইমেনশন মানে কি, আইডেন্টিক্যাল ডাইমেনশন মানে সেম লেন্থ সেম ক্রস সেকশনাল এরিয়া। ওকে, লেন্থ সেম ক্রস সেকশনাল এরিয়া সেম, কিন্তু ম্যাটেরিয়ালের টাইপ হলো ডিফারেন্ট। সো তাহলে তাদের কি হবে, উইল হ্যাভ ডিফারিং রেজিস্ট্যান্সেস, যে তাদের রেজিস্ট্যান্স আলাদা 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 থাকবে। কেন, বিকজ অফ রেজিস্টিভিটি, যে ম্যাটেরিয়াল আলাদা দেখে তাদের রেজিস্ট্যান্সও আলাদা। এই যে the general property of a material to resist the flow of electric current is called resistivity, which has the symbol rho, যেটা আমাদের ডেনসিটির সিম্বল, এটা এখানে রেজিস্টিভিটিরও সিম্বল। এই সায়েন্টিস্টরা এরা গ্রিক লেটারের উপরে অন্যরকম একটা ফেটিশ আছে, বুঝছো, ওরা গ্রিক লেটার ছাড়া অন্য লেটার দিয়ে কোনো কিছু ডিনোট করতেই চায় না। কিছু হইলে গ্রিক লেটারের এটা আগে থেকে অন্য একটা জায়গায় অ্যাসাইন করা আছে, এখন একজনরে কয়জন মিলে শেয়ার করে, এখন ওদের ব্যাপার স্যাপার অন্যরকম। আচ্ছা, এন্ড এসআই ইউনিট ইজ ওহম মিটার, এটা একটু আগে রিক্তে আমাদেরকে শিখাই দিল। ঠিক আছে, তো তাহলে দ্য ইউনিট ইজ ওহম মিটার। এখন লার্নিং টিপের এখানে কি বলতেছে, আবার রেজিস্টিভিটির একটা কথা বললো। রেজিস্টিভিটি ইজ দ্য প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল, অল স্যাম্পলস অফ দ্য সেম ম্যাটেরিয়াল রিগার্ডলেস অফ দেয়ার শেপ এন্ড সাইজ, মানে কি শেপ কেমন সাইজ কেমন, মানে কি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে না, শুধু কার উপরে ডিপেন্ড করে, অনলি এন্ড অনলি অন দা টাইপ অফ ম্যাটেরিয়াল। এন্ড এই রেজিস্টিভিটির ভ্যালুটা চেঞ্জ হবে শুধু কার উপর ডিপেন্ড করে, ইট উইল অনলি চেঞ্জ ডিপেন্ডিং অন টেম্পারেচার, এটা আমরা একটু পরে নিচে দেখব। আচ্ছা, সো তাহলে উইল হ্যাভ দ্য সেম রেজিস্টিভিটি whilst their resistance may be different, সো তাহলে রেজিস্ট্যান্সটা রেজিস্টিভিটির উপরেও ডিপেন্ড করে, লেন্থের উপরেও ডিপেন্ড করে, ক্রস সেকশনাল এরিয়ার উপরেও ডিপেন্ড করে, কিন্তু রেজিস্টিভিটি, ওকে, রেজিস্টিভিটি এই জিনিসটা শুধুমাত্র ম্যাটেরিয়ালের প্রপার্টি। ওকে, তো তাহলে আমরা কয়েকটা ব্যাপার কিন্তু স্পেসিফিক একদম ম্যাটেরিয়াল সেন্ট্রিক কয়টা প্রপার্টি এখন অলরেডি জেনে গেছে। আমরা ও লেভেলসে থাকতে একটা জিনিস জানতাম, ডেনসিটি, এটা হলো ম্যাটেরিয়ালের ইন্ট্রিনসিক প্রপার্টি, যে একটা ম্যাটেরিয়ালের এরকম ডেনসিটি, তার সাইজ যত ছোট বড় করো, যেরকম ডাইমেনশনে নাও, ডেনসিটি অলওয়েজ সেম থাকবে। ওকে, দেন আমরা ইউনিট 1 এ একটা পড়ছি ইয়াং মডুলাস, এন্ড এখন এখানে এসে আমরা একটা পড়লাম কি, রেজিস্টিভিটি। এগুলো সবগুলা কি, দিজ আর অল ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ, যে ইয়াং মডুলাস একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য অলওয়েজ ফিক্সড, রেজিস্টিভিটি একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য অলওয়েজ ফিক্সড, ডেনসিটি একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য অলওয়েজ ফিক্সড, এরকম। তো এমন কয়টা ব্যাপার নিজেদের একটু লজিক্যালি মাথায় একটা সেট আপ করা লাগবে, একটা লিস্ট বানানো লাগবে, তাহলে যেন তোমরা পরে ব্যাপারগুলাকে নিয়ে একটু চিন্তা করতে পারো। ওকে, এখন এখানের মধ্যে যে ব্যাপারটা একটু আগে আমি এক্সপ্লেইন করতেছি ওইসবই এখানের মধ্যে লেখা। কি জিনিস, the resistance of an object is dependent on its dimensions, যেটা বললাম যে লেন্থের উপর ক্রস সেকশনাল এরিয়ার উপরে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। আমরা দেখছি লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বেশি, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কম, ক্রস সেকশনাল এরিয়া বেশি হলে রেজিস্ট্যান্স কম, ক্রস সেকশনাল এরিয়া কম হইলে রেজিস্ট্যান্স বেশি। তো তাহলে and the material from which it is made, আর রেজিস্ট্যান্সটা রেজিস্টিভিটির উপরেও ডিপেন্ড করে। তো তাহলে this gives rise to an equation for calculating resistance of a uniform sample of material if we know the resistivity, যে R is equal to rho L by A। একটু আগে আমরা এটা অলরেডি ডেরাইভ করে দেখছি। এখন একটা এক্সাম্পল ক্যালকুলেশন তারা শো করতেছে, এই ক্যালকুলেশন এটা একদম ইজি, জাস্ট মাথায় রাখা লাগবে we always have to convert the units into SI unit। তো তাহলে দেখো সি ফিগার এ, এই যে ফিগার এ কি হয়েছে, এখানে টেবিল এ, এই যে টেবিল এ ইনফরমেশন কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ পিস অফ কপার ফিউজ, যে কপার দিয়ে বানানো একটা ফিউজ, এখন ওর
রেজিস্ট্যান্সের ভ্যালু কত, যদি ইফ ইট ইজ 0.40 মিলিমিটার ইন ডায়ামিটার, তো তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার হলো 0.40 মিলিমিটার। এখন মিলিমিটার কি আমাদের এসআই ইউনিট সাইমা? না, সো তাহলে এসআই ইউনিটটা কি মিটার, তো তাহলে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়, 1000 দিয়ে ডিভাইড করা লাগে। তো তাহলে ফার্স্ট অফ অল ডায়ামিটার হলো 0.40 millimeter, which is 0.40 into 10 to the power minus 3. 10 to the power minus 3 দিয়ে মাল্টিপ্লাই করা আর 1000 দিয়ে ডিভাইড দেওয়া একই কথা। ওকে, তো তাহলে এখন মিটারে কনভার্ট করলাম, কিন্তু আমাদের তো এটা মিটারে রাখলে হবে না, আমাদেরকে ডায়ামিটার দিছে। সো ব্যাপার থেকে বোঝা যাচ্ছে দে ওয়ান্ট আস টু ক্যালকুলেট দ্য ক্রস সেকশনাল এরিয়া। এখন ক্রস সেকশনটা দেখতে কেমন, সার্কুলার। তো তাহলে একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কয়ার। সো তাহলে রেডিয়াসে কনভার্ট করতে হবে। সো রেডিয়াস ইজ ইকুয়াল টু 0.40 into 10 to the power minus 3 divided by 2, which is 0.20 into 10 to the power minus 3 meter. আচ্ছা, so তাহলে this is 0.20 into 10 to the power minus 3 meter. That's very good. তো তাহলে এই যে এটা 0.20, তো তাহলে 2 কে 2.0 স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে পরে 10 to the power minus 4 আসে। তো তারা যেটা লিখলো তারা একবারে ডিরেক্টলি করে ফেলছে, রেডিয়াস বের করে ফেলছে। দেন ক্রস সেকশনাল এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, তো এই ফর্মুলা দিয়ে তারা ক্রস সেকশনাল এরিয়া বের করলো। এখন লেন্থ দিয়ে দিছে কত, 2 সেন্টিমিটার। সেন্টিমিটার কি এসআই ইউনিট, সেন্টিমিটারও এসআই ইউনিট না। সো তাহলে সেন্টিমিটারকেও কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। হাউ ক্যান উই ডু দ্যাট, we have to divide by 100. ওকে, তো তাহলে 2 ডিভাইডেড বাই 100 করলে পরে 0.02 হবে। তো তাহলে 2 সেন্টিমিটার কে মিটারে কনভার্ট করার জন্য ডিভাইডেড বাই 100 করলাম, which became 0.02। আচ্ছা, এখন টেবিল থেকে we will have to see কপারের রেজিস্টিভিটির ভ্যালু কত, 1.7 into 10 to the power minus 8 ওহম মিটার at 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে 1.7 into 10 to the power minus 8, লেন্থ হলো, আমাদের এক্সাম হলে একটা বুকলেট দিয়ে দিবে না, এইসব না টেবিল থাকবে। এক্সাম হলে এরকম বুকলেট তোমাদেরকে ফিজিক্স এর জন্য দেয় না, কেমিস্ট্রির জন্য ডেটা বুকলেট দিয়ে দেয়, ফিজিক্স এর জন্য যেটা লাগে ওই ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিবে সাথে কোশ্চেনে। আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, আর কেমিস্ট্রিটা ডেটা বুকলেটটা তোমাদের বেস্ট যে প্র্যাকটিস, মকের সময় তোমরা ডেটা বুকলেটের পজিশন গুলি দেখে নেবে যে কোন জায়গায় কোন ইনফরমেশন গুলি দেওয়া, এগুলা ডেটা বুকলেটটা আগে থেকে হ্যাবিচুয়েটেড যদি থাকো যে এত নাম্বার পেজে ওর এরকম একটা জায়গায় এই টাইপের ইনফরমেশন পাবা, তো তখন তোমার এক্সাম হলে ওই ডেটা বুকলেট খুঁজে খুঁজে বেশি টাইম ওয়েস্ট হবে না। আর নাইলে পরে যদি তুমি ফার্স্ট টাইম এক্সাম হলে যায় প্রথমে দেখো, তখন যায় মাথা ঘুরায় যাবে, বুঝছো, এমনিতেই তখন এক্সামের টেনশন, এরপরে যায় ইনফরমেশন খুঁজে পাবা না। আচ্ছা, তো তাহলে ফাইনালি দা রেজিস্ট্যান্স কেম আউট টু বি 2.6 into 10 to the power minus 3 ওহম। সো এটা অ্যানসার। আচ্ছা, এখন এই যে এখানের মধ্যে দেখো তারা রেজিস্টিভিটি এট 20 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝাইছে, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত রেজিস্টিভিটি, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি বা কম হইলে পরে রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তাহলে রেজিস্টিভিটিটা কিভাবে চেঞ্জ হয় দেখো, এই যে সিলভারের জন্য, কপারের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য, কনস্ট্যান্টেন্টের জন্য, কনস্ট্যান্টেন্ট হলো একটা কি বলে মিক্সচার, যে এখানে কয়েকটা অ্যালয়, হ্যাঁ ওরকম কয়েকটা ডিফারেন্ট মেটাল মিলে এরকম একটা মিক্সচার বানাইছে যার রেজিস্টিভিটির ভ্যালুটা তারা একটা সার্টেন ভ্যালুতে নিয়ে গেছে, ওরকম যে মোরলেস তার রেজিস্ট্যান্সটা যেন কি না হয়, চেঞ্জ না হয়, তাইলে পরেও তার রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সাথে হালকা চেঞ্জ হয় 0.03, যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি এতটুকু বাড়ে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি এতটুকু বাড়ে, এত পার্সেন্ট বাড়ে আর কি, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে এতটুকু বাড়ে। তো তাহলে মেটালদের জন্য কি দেখা যাচ্ছে, মেটালদের জন্য দেখা যাচ্ছে যে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, কনস্ট্যান্টেন, এই সবগুলো হলো মেটাল। ওকে, তো এখন তাদের জন্য কি দেখা যাচ্ছে, ফর মেটালস as temperature increases the resistivity
কি করতেছে প্লাস না, তো তার মানে কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে সাইমা? এই মেটাল গুলার জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি হচ্ছে সাইমা? টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি বাড়বে নাকি কমবে? ইনক্রিজ, ভেরি গুড। সো তাহলে রেজিস্টিভিটি ইনক্রিজ করবে। এখন দেখো দুইটা জিনিসের জন্য পিকিউলিয়ার ব্যাপার দেওয়া মাইনাস। কার কার জন্য এটা? জার্মেনিয়াম এন্ড সিলিকন। তারা কারা? জার্মেনিয়াম আর সিলিকন এরা কোন কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ নাম্বার কত পিরিয়ড টেবিলের? গ্রুপ 4। দে আর সেমিকন্ডাক্টরস। ঠিক আছে, সেমিকন্ডাক্টরের জন্য তাহলে দেখা যাচ্ছে কি সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে পরে রেজিস্টিভিটি কমে যায়। তো তাহলে টেম্পারেচার বাড়লে যদি রেজিস্টিভিটি কমে আচ্ছা যায়, 0.40 পর আবার 0.38 কেন কমে গেল না, হবে একটা ডিক্রিজ? কোনটা 0.40 এর ওই পরে? যে সিলভারের। সিলভারের কোথায় কমছে? কপার 0.40 ছিল, তারপর আবার 0.38। না না, এই যে 0.38 বাড়বে, এই যে 0.38%, এই যে ইউনিটটা দেখবা, বুঝছো নাবিল? ও আচ্ছা আচ্ছা পার্সেন্টেজ আচ্ছা। পার ডিগ্রি। তো তার মানে 0.38% অ্যাড হবে রেজিস্টিভিটি। তো তার মানে 0.38% অফ অরিজিনাল রেজিস্টিভিটি ইনক্রিজ করবে যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ে। যদি 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে তো তাহলে 2 ইনটু 0.38% ইনক্রিজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আর সিলিকন আর জার্মেনিয়ামের জন্য মাইনাস দেওয়া, which means এত পার্সেন্ট ডিক্রিজ করবে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে এত পার্সেন্ট রেজিস্টিভিটি কমে যাবে। তো এটা কেন হয় এন্ড এইগুলার এক্সপ্লেনেশন কি, এটা আমরা ব্যান্ড থিওরি নামের একটা থিওরি আছে, ব্যান্ড থিওরি দিয়ে দেখব, যেটা আমাদের এইটার পরে ট্রান্সপোর্ট ইকুয়েশনের এটা পড়ার পর এই যে এইখানে এই ব্যান্ড থিওরির এখানের মধ্যে আসবে যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এরকম কয়টা জিনিস আছে। এখানের মধ্যে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়। ওকে, তো ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এইসবের মধ্যে আমাদের কাহিনীটা আছে। তো এখনের জন্য জাস্ট আমরা জেনে রাখলাম সেমিকন্ডাক্টরের জন্য বিহেভিয়ারটা উল্টা। মেটালের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে আর রেজিস্টিভিটি বাড়ে, আর সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে যায়। কেন এটা হয় ওটা আমরা দেখব। ওকে, আচ্ছা, সো এখন another thing, এই যে CP7 কোর প্র্যাকটিক্যাল নাম্বার 7 ইনভেস্টিগেটিং রেজিস্টিভিটি, এটা আমরা ইউনিট 3 তে করব। ওকে, এই যে এগুলা দেখছিলা না এসএস ল্যাবের মধ্যে? মাইক্রোমিটার স্ক্রু গজ এটার নাম। হুম। এরপর এখানের মধ্যে রেজিস্টিভিটি ইনভেস্টিগেশনের একটা এক্সাম্পল শো করছে যে আমরা এক্সপেরিমেন্ট করে দেন লেন্থ ইনক্রিজ করে করে আর লেন্থ চেঞ্জ করে করে তার করেসপন্ডিং রেজিস্ট্যান্স বের করছি। দেন গ্রেডিয়েন্টের থেকে আমরা কি পাবো? রেজিস্টিভিটি বাই ক্রস সেকশনাল এরিয়া। দেন ওই গ্রেডিয়েন্টের ভ্যালুর সাথে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করলে আমরা রেজিস্টিভিটি পাবো। তো এইভাবে করে ক্যালকুলেশনে কাজ করতে হয়। ব্যাপারগুলো একদম ইজি, এখানের মধ্যে কঠিন কিছু না। তো এখন তোমাদের যে কাজটা করা লাগবে, দ্য চেক পয়েন্ট কোয়েশ্চেনস অফ রেজিস্টিভিটি, এটা তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। আমরা এর পরের ক্লাসে কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স এই ব্যাপারগুলো নিয়ে পড়বো। এখানের মধ্যে অনেকগুলো ব্যাপার আমাদের আগে থেকে পড়া আছে। মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা আসবে কারেন্টের ইকুয়েশন, ট্রান্সপোর্ট ইকুয়েশন। হ্যাঁ, এই ট্রান্সপোর্ট ইকুয়েশনটা হলো আমাদের নতুন। সো এই ট্রান্সপোর্ট ইকুয়েশনটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। এন্ড আফটার দ্যাট
যেটা ওই ব্যান্ড থিওরির কথাটা যে বললাম। সো তাহলে এই উইকেরই থার্সডে তে হোপফুলি আমাদের সেমিকন্ডাক্টরের এই টপিকটা শেষ হয়ে যাবে, and with that we will be done with 4A. তখন 4 এর এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা তোমরা করবা। দেন আমরা ইলেকট্রিক সার্কিট, যে মেইন সার্কিটের প্রবলেম, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিক্স সার্কিট, এইসব গুলোর মধ্যে চলে আসবো। ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করে ফেলবো। তোমাদের হোমওয়ার্কটা তাহলে তোমরা এখনই করে ফেললে ভালো হয়। তোমরা এখন করে ফেললা, তাহলে ক্লাসের আগে আগে বারবার করে আমার চাইতে হবে না হোমওয়ার্ক দাও, হোমওয়ার্ক দাও। ঠিক আছে? সো এখন চেক পয়েন্ট কোশ্চেন গুলা পড়ে করে ফেলো এই 30 মিনিটস যে টাইম আছে। ওকে? কারো কি আজকের ক্লাস নিয়ে তো কোনো কনফিউশন নাই? সাইমা? ওকে, শান্তিতে আছো? ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।